রাস্তা দিয়ে একমনে হেঁটে যাচ্ছিলাম। কি করব, কোথায় যাব, কখন কি হবে না হবে এসবই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঘন্টা কয়েক আগেই আমার সাথে যে ঘটনা ঘটলো, যে বাজে পরিস্থিতি আর তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেটা নিয়েই মাথায় ঘুরপাক খাচ্ছিল। এর থেকে তো ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন না থাকলেও হতো। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, তারপরও এরকম বাজে পরিস্থিতির মুখে পড়তে হতো না। কথাগুলো এক মনে ভেবে চলেছিল ঈশান। এর মাঝে কোথা থেকে যেন কয়েকটা শব্দ হলো। ঈশান আশেপাশে তাকালো। সামনে কিছুটা দূরে দেখতে পেল কয়েকটা লোকজন একটা লোককে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে। লোকটাকে দেখেই বুঝতে পারল ঈশান বেশ প্রভাবশালী, কিংবা অনেক টাকা পয়সার মালিক। ভদ্রলোকের হাতে একটা ব্যাগ ছিল, আর তার উপর যে কায়দায় ওনাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামাচ্ছিল, তাতে মনে হচ্ছিল লোকটার ওপর অনেক দিনের রাগ ওদের। বাকি ছেলেটার হাতে আবার রিভলভার। এমন কিছু দেখেই ঈশান আর দেরি করল না। ভাবতে লাগলো, সামনে থাকা লোকটাকে যদি ওরা মেরে দেয়, আর যদি লোকটা ভালো হয়, তাহলে তো ওনার পরিবার ওনার জন্য কষ্টে থাকবে। বিষয়টা ভেবে এগিয়ে গেল ঈশান। তারপর যখনই ছেলেগুলো লোকটাকে গাড়ি থেকে বের করে গাড়ির সামনে দাঁড় করালো, তারপর ওনার দিকে রিভলভার তাক করেই কিছু বলতে যাবে, তার আগেই ঈশান এসে পেছন থেকে দাঁড়ালো আর বলতে লাগলো, এই যে ভাই, সে তখন থেকে দেখছি তোমাদের ওনাকে টানা হ্যাচড়া করছো। ওনার মতো মাঝবয়সী একটা লোককে এরকম টেনে হিঁচড়ে নামাতে হবে কেন? বললেই তো হয়, উনি এমনিতেই নেমে যেত। ঈশান জানে না হঠাৎ করে এই লোকটার কাছে কেন আসলো, আবার ওনাকে নিয়ে এমন করে কথা বলতে কেন শুরু করলো। এবার পেছন ফিরে যখনই ছেলে দুটো কিছু বলতে যাবে, তার আগেই ভদ্রলোক ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচাও। দেখো, তুমি আমাকে এখানে রেখে যেও না। ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে আমার বাসায় একটা মেয়ে আছে। আমার যদি কিচ্ছু হয়ে যায় তাহলে ওকে কে দেখে রাখবেন? দয়া করে তুমি আমাকে হেল্প করো। আমাকে ওরা মেরে ফেলবে। বাবা, বাঁচাও আমাকে। এই শালা, তুই এখানে কি করছিস রে? তোকে কে বলেছে এখানে আসতে? যা এখান থেকে এখনই, তোকে আমি সাবধান করে দিচ্ছি। যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু তোর জন্য সেটা খুব ভালো হবে না। তোকে এটার জন্য শেষ করে ফেলবো বলে দিলাম। শেষ করে দিবি তো দে, দাঁড়িয়েছিস কেন? তাছাড়া আজ হয়তো বা কাল মৃত্যুকে তো আলিঙ্গন করতেই হবে। এ নিয়ে আমি এত ভাবি না। তোরা তোরা না হয় আজকে আমাকে মেরে দিবি, আর নয়তো কাল। কারণ জানিস তো, ওপরওয়ালার নিয়ম মাফিক সবটা চলে। তাই এতে এত ভয় পাওয়ার তো কিছুই নেই। বাবা, আমি তোমাকে সাহায্য চাইছি। ওদের হাত থেকে আমাকে বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলবে। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি সেটাই করব। দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচাও। ঈশান এবার লোকটার আকুতি মিনতি শুনে ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা লোক বারবার আমাকে বাঁচানোর জন্য বলছে, আমার কাছে সাহায্য চাইছে। আমি তো একে কখনোই ছেড়ে যেতে পারবো না। তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই শালা, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? দেখছিস আমাদের হাতে রিভলভার, তারপরও তোর সাহস কি করে হয় আমাদের হুমকি দেওয়ার? আর এখনই এখান থেকে যা, না হলে কিন্তু। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না, তাই তো? ঈশান কথাটা বলেই এবার সামনে থাকা একটা ছেলের পেট বরাবর একটা সজোরে লাথি মারে। সাথে সাথে ছেলেটা নিচে পড়ে গেল। আর যে ছেলেটার হাতে রিভলভার ছিল, ও যখনই গুলি করতে যাবে তার আগেই ঈশান ছেলেটার হাতটা ধরে ফেলল। ধস্তাধস্তি চলতে লাগলো কিছুক্ষণ দুজনের মাঝে। তারপরও ছেলেটা গুলি করতে পারছিল না। ঈশান ওকে জাপটে জড়িয়ে ধরে ফেলল, যাতে কোনো প্রকারের রিভলভার থেকে গুলি করতে সে না পারে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। ধস্তাধস্তির এক পর্যায়ে ছেলেটা কোনো রকমের ট্রিগার টেনে দিতেই একটা গুলি এসে লাগলো ঈশানের কাঁধ বরাবর। সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল ঈশান। ছেলে দুটো এবার ভয় পেয়ে ঈশানকে একরকম আর্তনাদ করতে দেখে ছেলে দুটোও ভাবতে পারেনি এরকম একটা কর্মকাণ্ড করে ফেলবে। ঈশান ব্যথায় কুকিয়ে উঠল। এবার লোকটা তাড়াহুড়ো করে ঈশানের কাছে আসতে গেলেই ঈশান ওই ছেলেটাকে কোনো রকমে একটা আঘাত করতেই ওরা সরে গেল ছেলেটা। তারপর লোকটার দিকে তাকিয়ে থেকে ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। ঈশান নিচে বসে পড়ল, ব্যথায় জর্জরিত অবস্থা। তার উপর আবার কাঁধ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ঈশান বসে পড়তেই লোকটা এসে এবার বলতে লাগলো, এটা তুমি কি করলে? আমি তোমাকে বাঁচাতে বলেছিলাম।
তাই বলে নিজের ক্ষতি করে আমাকে বাঁচাবে? লোকটার এমন ধারা কথাতেই প্রচণ্ড পরিমাণে রাগ হলো, যে ইচ্ছে করছিল কষে ভদ্রলোককে কয়েকটা বসাতে। একটু আগেই ওকে বাঁচানোর কথা বলছিল, এখন আবার বলছে যে নিজের ক্ষতি করে বাঁচাতে বলেনি। হাতের সামনে থাকা একটা ছেলের হাতে রিভলভার থেকে তাকে উদ্ধার করতে গেলে এরকম বিপদে পড়তেই হবে। তাহলে এরকম আজব কথা বলার কারণটা কি হতে পারে? তারপরও এসব কোনো প্রকার সিন ক্রিয়েট করলো না বা কিছু বলল না। তার আগেই মাথাটা চক্কর দিয়ে উঠল। জ্ঞান হারানোর আগেই শুধু দেখলো যে লোকটা ওর পাশে বসে আছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে কত ঘন্টা মাঝে পেরিয়ে গেছে কিংবা কতক্ষণ বাদে জ্ঞান ফিরেছে কিছুই জানে না। জ্ঞান ফিরতেই আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা কোনো হসপিটাল হবে, কারণ আশেপাশে তেমন কিছু সরঞ্জামই দেখা যাচ্ছে, যা থেকে বুঝতে আর বাকি রইল না। উঠে বসার চেষ্টা করতেই এবার মনে হতে লাগলো পুরো শরীরটা ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। একটা গুলি লাগতেই যে এত বেশি খারাপ লাগবে সেটা ভাবতে পারিনি। যেচে কিনা নিজেও বিপদে পড়লো, আবার পরক্ষণে মনেও হতে লাগলো একটা মানুষকে তো বাঁচাতে পেরেছে। কথাগুলো ভাবলে ভালো লাগছে, আবার পরক্ষণে সেদিনের সেই অদ্ভুত রকমের ঘটনার থেকে অজানা খারাপ লাগা আর আশঙ্কা আর ভয় এসে কাজ করছে মনে। ঈশান উঠে বসে এবার আশেপাশে তাকালো। এর মাঝখানে হসপিটালের অর্থাৎ যে কেবিনে ছিল সেই কেবিনের ডোর খোলার শব্দেই সেদিকে তাকালো। দেখলো জ্ঞান হারানোর আগে যে লোকটাকে দেখেছিল সেই লোকটাই ভেতরে ঢুকছে, তার সাথে কয়েকজন লোকজন। ঈশান ওনার দিকে তাকিয়ে রইল। লোকটা এসে ওর সামনে একটা জায়গায় বসতে তখন ঈশান প্রশ্ন করে বসলো, আমাকে এখানে কে এনেছেন আঙ্কেল? আমি এনেছি, তোমার গুলি লেগেছিল, হাত থেকে ব্লিডিং হচ্ছিল, সেই জন্য এনেছি। আর এত বড় একটা বিপদে হাত থেকে আমাকে বাঁচালে, এইটুকু তোমার জন্য না করতে পারলে নিজেরই খারাপ লাগবে। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে আর কি বলা উচিত কিছুই জানে না, তবে মনে হচ্ছে যে এখান থেকে যাওয়া যেতে পারে। কথাগুলো ভেবেই আশেপাশে শার্টটা খুঁজতে লাগলো, একটু একটু দূরে রাখা শার্টটা। ঈশান বেড থেকে উঠতে গেলে লোকটা আবার হাত ধরে বসিয়ে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আমার সম্পর্কে যত কম জানবেন ততই ভালো। আমি এরকম কেউ নই যে আমার সম্পর্কে জানতে হবে কিংবা আপনি জেনে খুব উপকৃত হবেন। সেটা হয়তো হব না, কিন্তু তোমার সম্পর্কে আমার খুব বেশি জানতে ইচ্ছা করছে। হঠাৎ করে একটা ছেলে কোত্থেকে এসে আমাকে বাঁচিয়ে দিল, তার উপর এত রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো। অন্তত একটাবার তার সম্পর্কে জানতেই হয়, যদি কোনো কাজে আসতে পারে তোমার। এই জীবনে আমার আর কিছু বাকি নেই, আর কিছু চাওয়া পাওয়ার মতোও নেই যে আপনি আমাকে সাহায্য করবেন। আমাকে যেতে দিবেন আঙ্কেল? আমাকে কোথাও একটা কাজের ব্যবস্থা করতে হবে। ভদ্রলোক কিছু একটা ভাবলো, তারপর ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিল আর বলতে লাগলো, তোমার হাবভাব আরও এই চোখে অসহায়ত্ব দেখেই বোঝা যাচ্ছে তোমার সাথে কিছু একটা হয়েছে। আমাকে বলতে পারো কি হয়েছে? আর অন্য কোথাও গিয়ে কাজের খোঁজ কেন করবে? আমার এখানে কাজের ব্যবস্থা করে দিব। তুমি চাইলে আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারি। না করো না প্লিজ। আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তোমার জন্য কিছু করতে পারলে ভালো লাগবে আমার। ঈশান কথাগুলো কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলো। লোকটা জোর জবরদস্তি করে সব কিছু জানার চেষ্টা করছে, আর না জেনেও দেখা যাচ্ছে ছাড়বে না। কথাগুলো ভেবেই ঈশান চুপ করে রইল। আর ভদ্রলোক বারবার রিকোয়েস্ট করতেই তখন ঈশান এক প্রকার বাধ্য হয়ে বলতে লাগলো, আপনি তো আমাকে রাস্তাতে দেখলেন, রাস্তাতে দেখে হয়তো আপনি ভেবেছেন কোথাকার কোন ছেলে এসেছে না এসেছে, এরকম ভাবাটাই স্বাভাবিক। আমি জানি না আমার জ্ঞান হারানোর পর কত ঘন্টা পেরিয়ে গেছে, আমি কত ঘন্টা হসপিটালে আছি। তবে জ্ঞান হারানোর কিছুক্ষণ আগে এক মুহূর্তে আমার সাথে যে পরিস্থিতি হয়েছিল আর ঘটনা ঘটেছিল, সেটা থেকে আমি না কখনো বের হতে পারবো আর না চাইলেও কখনো এটা ঠিক করতে পারবো। তাই শহর থেকে পালিয়ে এসেছি। এক প্রকার বলতে পারেন মান সম্মান আর সবার থেকে দূরে আসছি। তাই শহর থেকে পালিয়ে এসেছি, এক প্রকার বলতে পারেন মান সম্মান আর সবার থেকে দূরে আসতে। এরকম করে বাসা থেকে পালাতে হয়েছে, আর পালাতে হয়েছে এক প্রকার, আমি জানি না এটাকে পালানো বলে নাকি মুখ লুকিয়ে আসা বলে। বাসা থেকে বেরোনোর আগে আমাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনার সাথে মনে হতে পারে আমি কোনো সাধারণ পরিবারের সন্তান,
কিংবা যেখানে সেখান থেকে আসা কোনো ছেলে। আঙ্কেল, আমার পরিস্থিতি এতটাও খারাপ না। আপনি হয়তো আমার বাবার নাম বললে চিনতেও পারেন। অনেকেই আমার বাবাকে চেনে, কিন্তু আমি সেই পরিচয়টা এখন দেব না। ভুল না করে যে অন্যায় শাস্তি পেয়েছি, তার জন্য আমার বাবা, ভাইয়া, ভাবি আমাকে ভুল বুঝেছিল। আমাকে পরিবার, পরিস্থিতি আর সবার সামনে যেভাবে প্রেজেন্ট করেছে, ঠিক সেভাবে আমাকে পুরো পরিবার ভেবেছে। তাতে করে আর পরিচয়টা দিতে চাইছে না। আমার আম্মু নেই তো, সেজন্য হয়তো কেউ বিশ্বাস করেনি, আর থাকলে সেও হয়তো অবিশ্বাস করতো। এরকম একটা নাটক, এরকম একটা পরিস্থিতিতে কেউ আমাকে বিশ্বাস করবে না, সেটা আমি খুব ভালো করেই জানতাম। ভদ্রলোক অবাক চোখে তাকিয়ে রইল। আর অবাক হবারই কথা। আপনাদের এত জানতে ইচ্ছে করছে যে এই লোকের সাথে দেখা হওয়ার কয়েক ঘন্টা আগেই ঈশানের সাথে কী এমন হয়েছিল, যার জন্য ছেলেটা বাসা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। আবার ওর কথা অনুযায়ী ধাক্কা দিয়ে ওর আব্বু আর ভাইয়া ওকে বের করে দিয়েছিলেন। তাহলে শুনুন, যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা যে কারোর সাথে ঘটলেই এরকমটা হবারই কথা ছিল। আসলেই ঈশানের সমবয়সী একটা খালাতো বোন। মেয়েটা ওকে আগাগোড়াই পছন্দ করত, সেটা ঈশান খুব ভালো করে জানে, তবে কখনো ওকে প্রকাশ করেনি। আর মেয়েটা বারবার করে ওর কাছে আসার চেষ্টা করেছে। ঈশান বিজনেসম্যান ফ্যামিলি ছেলে হওয়াতে ওদের পারিবারিক অবস্থা আর পরিস্থিতি অনেকটাই ভালো। সেজন্য ঈশান খেয়াল করেছে অনেক মেয়েই ওর আশেপাশে ঘুরঘুর করে, আবার অনেক মেয়ে ওর সাথে সম্পর্কে জড়াতে চায়। কিন্তু ঈশানের এগুলো ভালো লাগে না, আগাগোড়াই এগুলো হেট করে। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছে ওর খালাতো বোন ঠিক একই চিন্তা ভাবনা করে ওকে নিয়ে, ঠিক তখনই ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছে। আম্মু থাকলে এসব বিষয় নিয়ে ভেবে দেখত, কিন্তু আব্বু কখনোই ওর খালাতো বোনের সাথে ওকে মেনে নিবে না, কিংবা এইসব প্রেম ভালোবাসা হয়তো উনি কখনোই পূর্ণতা দিবে না। তাই ছেলেটা নিজে থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছিল। কিন্তু কে জানতো সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। গত 1 মাস যাবৎ ঈশান খেয়াল করে দেখছিল ওর খালাতো বোন বারবার ওর বাসায় আসছিল, আর শেষ 15টা দিন তো এখান থেকে যায়নি। যার জন্য ঈশানের অবাক লাগছিল এটা ভেবে যে মেয়েটা এখানে কি করছে। খালাতো বোন তাই ওদের বাসায় থাকতেই পারে, কিন্তু এতদিন কি করে মেয়েটা এখানে সেটা নিয়েই ভাবছিল। এর মাঝে যে এত বড় একটা বাজে পরিস্থিতির শিকার হবে ঈশান কখনো কল্পনাও করেনি। মেয়েটার মাঝেই গত 5-7 দিন আগে প্রপোজ করে বসে, আর বেশি বাজে প্রস্তাব দিয়ে বসে। যে কোনো মূল্যে যে ফাঁসাতে চায় ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারে। তারপর যখন মেয়েটাকে এসব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, মেয়েটা যেন তাতেই ওর প্রতি আরও বিরক্ত হয়ে রেগে গিয়ে উল্টো ওকে থ্রেট দিতে আরম্ভ করে। দেখ, তুই যদি আমাকে ভালো না বাসিস, যদি আমাকে বিয়ে না করিস, তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আমি যে অনেক আগে থেকে তোকে ভালোবাসি, এতবার করে ভালোবাসার কথা বলছি, আর তুই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস। আজকে হয় তুই আমার প্রস্তাবের উত্তর দিবি, না হলে কিন্তু আমি তোর থেকে সবটা কেড়ে নিব বলে দিলাম। কি করতে চাইছিস তুই? জোর করবি? জোর করে ভালোবাসা আদায় করা যায়? এটা কি কখনো কোথাও দেখেছিস যে জোর করে কেউ ভালোবাসা আদায় করতে পারে? আমার তোকে ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, তাই তোকে চাই মানে চাই। আমি তোকে কিভাবে পাবো সেটা জানি না, তবে আমি যদি না পাই জোর করে নিব। ঈশান, তুই খুব ভালো করেই জানিস আমি তোকে আদর করে পছন্দ করি, তাহলে কেন আমাকে এড়িয়ে যেতে চাইছিস? তুই জানতি আমি তোকে ভালোবাসি, তারপর তুই নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখিস। অন্য কোনো ছেলে হলে এতদিনে আমার মায়ায় পরিচিত। দেখ, আমি সহজ কথা সহজভাবে বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। ঈশান মেয়েটাকে ইগনোর করার চেষ্টা করলেও লাভ হয়নি, কারণ ওই দিনের পরই ওর জীবনের যে বিপত্তি ঘটবে সেটা ছেলেটা জানতো না। মেয়েটা যে ওকে এত বাজেভাবে সবার সামনে প্রেজেন্ট করবে, এমন করে ভেঙে দিবে, সেটা বুঝতেও পারিনি। 7ম দিনের মাথায় মেয়েটা জোর জবরদস্তি করলে ঈশান রাগের মাথায় কষে একটা থাপ্পড় বসাতেই তখন লামিয়া রেগে যায়, আর রেগে গিয়ে ওকে সবার সামনে বাজেভাবে পরিচয় করিয়ে দেয়, যে পরিচয়টা ঈশান কোনো দিনই চায়নি। কোনো পুরুষ এরকম পরিচয়ের সম্মুখীন হতে চাইবে না, কারণ ওকে মেয়েটা সবার সামনে থেকে বলেছিল, খালু, তোমার ছেলে আমার সর্বনাশ করার চেষ্টা করেছে। আমি
আমি বারবার বলেছি যে আমি এগুলো করব না। আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে যেন বিয়ের পরে এগুলো চিন্তা করে। তোমাকে বলতে বলেছিলাম। আর ঈশান আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। আমি তোমাদের বাসায় এসেছি বলে ও আমার সাথে এমন করার চেষ্টা করলো। এখন আমি কি করব বলো? আমি এই মুখ কাকে দেখাবো? মেয়েটা হয়তো ভেবেছিল এরকম কিছু করলে ঈশানের সাথে ওর বিয়েটা হবে, এই বাসাতেও পার্মানেন্ট থেকে যেতে পারবে, ঈশানকেও পেয়ে যাবে। কিন্তু এটা ভাবতেও পারেনি যে ওর আব্বু আর ভাইয়া ওদের পার্মানেন্ট হওয়া তো দূরে থাক, উল্টো এরকম একটা পরিস্থিতির পর ঈশানকে বাসা থেকে বের করে দিবে। তারপর যেটা হবে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। ছেলেটাকে এরকম একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে লামিয়া সেটা ভাবেনি, আর ভাববেই বা কী করে। ও তো নিজের খেয়াল খুশি মতো ঈশানকে সবার সামনে দাঁড় করালো, আর যেটা বোঝালো সেটা থেকে ওকে সবাই খুব বাজে ভাবলো। সেদিন কেউ ঈশানকে বিশ্বাস করেনি, কেউ একটা কথাও শোনেনি। আর শুনবেই বা কেন? একটা ধর্ষকের থেকে কেউ কথা শুনতে চায় না। এই সমাজটা বড়ই অদ্ভুত। একটা মেয়ে এসে যদি বলে যে তাকে কোনো ছেলে টর্চার করেছে, তাহলে সমাজের মানুষগুলো সেটা সহজেই বিশ্বাস করে নেবে। কিন্তু কোনো ছেলে যদি একই কথা বলে, কখনো সেটা বিশ্বাস করা তো দূরে থাক, উল্টো তাকেই দোষারোপ করবে। ঈশানও ঠিক তেমন পরিস্থিতিরই সম্মুখীন হলো। কথাগুলো বলে চোখের পানি মুছে নিল ছেলেটা। বুক চিরে বেরিয়ে আসলো একটা দীর্ঘ নিঃশ্বাস। আম্মুকে হারানোর পর অনেক বাজেভাবে ভেঙে পড়েছিল ছেলেটা। তারপর ভেবেছিল যে পরিবারের যে কজন সদস্য আছে তাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিবে, কিন্তু ভাবতে পারেনি যে ভাবি আসার পর ভাইয়ার ব্যবহারটা পাল্টে যাবে। তার উপর ভাইয়া ওনার সব কথা শুনতে আরম্ভ করবে। তাতে কোনো আফসোস ঈশানের ছিল না, কিন্তু ভাইয়া ভাবি আর আব্বুর সামনে ওই মেয়েটা এসে ওকে এমন করে বাজে বানালো, যার জন্য নিজেকে বড্ড বেশি অসহায় লাগছিল। তেমন করেই কিছু বোঝাতেও পারেনি কাউকে। তারপর যখনই আব্বু আর ভাইয়া ঈশানকে আঘাত করলো, তখন ছেলেটা বাসা থেকে নিজেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই ভাইয়া ওকে নিজে থেকে বের করে দেয়। বলেছিল এই পাপী আর খারাপ চেহারাটা যেন ওদেরকে না দেখায়। ঈশান তাই সেখান থেকে চলে এসেছিল। সেদিনই ঈশান বাসা থেকে বেরিয়ে অন্য একটা শহরে চলে আসে। তারপরই এমন করে লোকটার সাথে দেখা হলো। আর তারপর বাদবাকি ঘটনা তো আপনারা জানতেই পারলেন। কথাগুলো বলে ঈশান আবারও অসহায়ভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝে দরজার আড়াল থেকে কেউ সব কথা শুনেছে ঈশান কিংবা সামনে থাকা লোকটা বুঝতেও পারেনি। ঈশান যখনই কিছু বলতে যাবে, তার মাঝখানে কেউ একজন কেবিনে ঢুকেই বলতে আরম্ভ করলো, আব্বু, কি হয়েছে তোমার? আমি শুনলাম তোমাকে নাকি কারা অ্যাটাক করেছিল, তোমার সাথে নাকি জোর জবরদস্তি করেছিল। কিছু হয়নি তো তোমার? সামনে থাকা মেয়েটার কণ্ঠস্বর শুনে ঈশান বুঝতে পারল এটা হয়তো লোকটার মেয়ে। ঈশান একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকিয়ে যেন স্তব্ধ হলো। ভয়ার্ত আর আশঙ্কাজনিত চেহারাটা দেখতেও একদম মায়াবী পরীর মতো লাগছে। যে কোনো মেয়ের সৌন্দর্য এই মেয়ের সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। তার উপর যে পরিমাণ সুন্দর আর কিউট দেখতে মেয়েটা, তাতে যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। ঈশান কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে যাওয়ার জন্য যখনই বেড থেকে নামলো, সাথে সাথে লোকটা বলতে লাগলো, তো কি ঠিক করলে? কোথায় যাবে চিন্তা করছো? এখনও তো কিছু ভেবে উঠতে পারিনি, তবে কোথাও একটা শহরে থাকার জায়গা হয়ে যাবে, না হলে বাস স্ট্যান্ড, রেল স্টেশনে এগুলোতেই থেকে সময় কাটিয়ে দেব। তারপর যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে গেলেই হয়তো দিন চলে যাবে। কোথাও যেতে হবে না, তুমি বসো। তুমি আমার সাথে যাবে। আজকের পর থেকে তুমি আমার হয়ে কাজ করবে, তুমি আমার সাথেই থাকবে, আমার পাশাতেই থাকবে। ঈশান অবাক হলো। তারপরও ভদ্রলোকের এরকম অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য বলতে লাগলো, সেটা হয় না আঙ্কেল, আমি ভালো মানুষ নই। আপনার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করি, আপনার বাসাতে কেউ যদি কোনো বাজেভাবে সিনক্রেট করি, অজানা একটা মানুষকে আপনি কেন বিশ্বাস করবেন? আমি আপনাকে বাঁচিয়েছি, তার মানে এই না যে আমিও আর 10টা লোকের মতো ভালো। মানুষ আমি খুব ভালো করে চিনতে পারি। এতদিনের রাজনীতি কেরিয়ার আমার, আমি মানুষ চিনতে না পারলে কেউ চিনতে পারবে না। তোমাকে আমি ভালো করেই চিনতে পেরেছি। এখন কথা না বাড়িয়ে আমার সাথে চলো। আঙ্কেল,
আমি আপনাকে কোনো বিপদে ফেলতে চাইছি না। আর আপনি হুটহাট করে আমাকে বিশ্বাস কেনই বা করছেন, আমি সেটাই বুঝতে পারছি না। আজকালকার মানুষ যেখানে মানুষকে বিন্দু পরিমাণে উপকার করতে চাইলে সাহায্য করতে চায় না, সেখানে আপনি একটা অচেনা অজানা ছেলেকে বাসায় নিয়ে যেতে চাইছেন কেন, আমি সেটাই ভাবতে পারছি না। আপনারা বাসায় চলে যান, আমার জন্য অনেক করলেন। অন্য কেউ হলে হয়তো রাস্তাতেই ফেলে রেখেই চলে যেত। কি বলছো কি বাবা তুমি? আমাকে জীবন মৃত্যুর মাঝখান থেকে বের করে এনেছো। তুমি এখানে না আসলে হয়তো ওরা আমাকে মেরে দিত। আর তুমি বলছো আমি তোমাকে উপকার করেছি? আমি কোনো উপকার করিনি। যা করার তুমি করেছো। তুমি না থাকলে হয়তো আমি আজকে এখানে আসতেই পারতাম না। এখন কথা না বলে আমার সাথে চলো। আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিব। কিন্তু আমার পরিবারের মানুষগুলো এখনও মানতে চাইবেই বা কেন বলেন? আমি তো ভালো না, আমার মতো একটা বাজে ছেলের সাথে আপনারা কেনই বা থাকবেন? বললাম না, মানুষকে আমি খুব ভালো করেই চিনতে পারি। কে কী রকম সেটা আমার জানা আছে। এত নিজের নামে আজে বাজে কথা বলতে হবে না। চলো এখন আমার সাথেই। সামনে থাকা মেয়েটা অবাক হলো। ওর বাবাকে উদ্দেশ্য করে কিছু বলতেই তখন ভদ্রলোক বলতে লাগলো, আমার কিচ্ছু হয়নি মামনি। এই ছেলেটা ছিল, ও আমাকে সাহায্য করেছে। আর দেখো ওর গুলি লেগেছে। আমাকে বাঁচাতে গিয়েই তখন এরকম কিছু হয়েছে। তোমাকে এসব নিয়ে এত ভাবতে হবে না। ঈশান আর মেয়েটার দিকে তাকালো না। ওর কি যোগ্যতা আছে এসব নিয়ে ভাবার? লোকটা কে, কি তার পরিচয়, কিছুই জানা নেই, আর জানারও চেষ্টা করলো না। তবে ঈশানকে অনেক জোরাজুরি করতে লাগলো ভদ্রলোক। তারপর শেষে এই লোকজন ডাকলো। কয়েক মিনিট বাদে ওরা আসতেই ঈশানকে ধরাধরি করে বাইরে নিয়ে আসলো। ঈশান যাবে না, তারপরও এক প্রকার জোর জবরদস্তি করে ওকে গাড়িতে ওঠালো। কি করবে কি হবে সেটা ভেবে চুপ করে রইল। পরবর্তীতে এই লোক আবার ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না তো? কিন্তু এখন যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। পরিস্থিতিটাই এমন যে দুবেলা খাবার খাবে সে পরিস্থিতিও নেই। আজকে যে রাজা কালকে সেই ফকির। কথাগুলো ভেবেই নিজেকে নিজের খুব বেশি হাসির পাত্র বলে মনে হচ্ছে। যাই হোক, আধা ঘন্টা খানিকের মধ্যে ওরা একটা বাসার সামনে এসে থামলো। তারপর মনে হতে লাগলো যে এটা তো কোনো বাসা না, রাজপ্রাসাদ। যেটা দেখে ঈশান বুঝতে পারলো লোকটা বেশ বৃত্তশালী, আর ওদের মতো হয়তো অনেক বড় মাপের বিজনেসম্যান। ছেলেটা কথাগুলোই ভাবছিল, তার মাঝে লোকটার কথাতে হুঁশ ফিরল। এই কে আছিস? ওকে ফার্ম হাউসে নিয়ে যা। ওখানকার ঘরটা ওকে পরিষ্কার করে দিস। আর রুমগুলো যে কোনো কাজের লোককে গুছিয়ে দিতে বলিস। আর কেউ একজন ওর দেখাশোনা করবি। সবসময় আশেপাশেই থাকবি। যতদিন না সুস্থ হচ্ছে কোথাও যেতে দিবি না। তারপর আমি জানাবো কি করতে হবে। জি ভাইজান, আমরা দেখে রাখবো। আপনাকে টেনশন করতে হবে না। এই মুহূর্তে আপনি বাইরে কোথাও যাবেন না। আপনার প্রাণ সংশয় হতে পারে। কি হবে না হবে সেটা আমি বুঝে নিব। ওদের কত বড় সাহস আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, ওদের আমি দেখে নেব। তোদের এত চিন্তা করতে হবে না। না না, তুমি কোথাও যাবে না আব্বু। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তোমার কিছু হতে পারে না। তুমি তুমি আমার থেকে কোথাও যাবে না। বাসার বাইরে গেলেই ওরা তোমার ক্ষতি করে দিবে। আমি কি নিয়ে থাকবো তোমার কিছু হয়ে গেলে? তুমি আমাকে রেখে কোথাও যাবে না বলো। আর আর এসব কাজ ছেড়ে দিবে, আমাকে প্রমিস করো। ধুর পাগলি মেয়ে, এরকম করে বলতে হয় নাকি? তাছাড়া রাজনৈতিক কেরিয়ার আমাদের কি আজকে থেকে নাকি? তোমার দাদু করেছে, তার বাবা করেছে। এসব আগাগোড়াই আমাদের রক্তের সাথে জড়িয়ে আছে। এরকম ভয় পেলে চলে না মামনি। কিন্তু আমি তোমাকে নিয়ে ভয়ে থাকি। সারা জীবন আমি এরকম করে ভয় বেড়াতে পারবো না। আমি কিছুতেই মানতে পারবো না আমার আব্বুর কিছু হয়ে যাবে। তুমি জানো না, তুমি ছাড়া আমার কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমি আমি কি নিয়ে বাঁচবো বলো? মামনি, আমার কিচ্ছু হয়নি তো। এরকম পাগলামি কেন করছো তুমি? সব ঠিক হয়ে যাবে। দেখো, রাস্তায় বের হলে এরকম একটু আধটু ঘটনার সম্মুখীন হতে হয়। এ নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে লোকগুলো আমাকে মারার চেষ্টা করেছে, কাল তো আমার অ্যাক্সিডেন্টও হতে পারে। মৃত্যু যেখানে থাকবে সেখানে মানুষকে এগিয়ে যেতেই হবে। এটা আবার নতুন কিছু নাকি? হায়াত মাউত সব উপরওয়ালার হাতেই। তিনি যা চাইবেন সেটাই হবে। এখন এসব কথা না বলে আমার সাথে চলো। ভদ্রলোক মেয়েকে জোর করে নিয়ে গেল। এর মাঝে কেটে গেছে একটা সপ্তাহ। এই এক সপ্তাহের মধ্যে ঈশান অনেকটাই সুস্থ হয়ে গেছে।
তবে কাঁধের ক্ষতটা সারতে সময় লাগবে। মাঝে কেটে গেল একটা মাস, আর একটা মাসে বসে অনেক দিন এই ফার্ম হাউসে থেকেছে। ঈশানের ওই লোকটা সম্পর্কে ধারণা হয়ে গেছে। ভদ্রলোক ঠিক কোন পর্যায়ে সেটাও ঈশান খুব ভালো করে জেনে গেছে। ভদ্রলোক একজন রাজনীতিবিদ, সেটা যে ওরা জানতে বাকি নেই। লোকটার সাথে থাকা কয়েকজন লোকের সাথে ঈশানের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে কয়েকটা দিনেই। ঈশান ওদের সাথে বন্ধুর মতো কথা বলে। এর মাঝখানে ভদ্রলোক নিজে থেকে এসে কয়েকবার দেখা করেছে। প্রতিদিন খোঁজখবর নিয়েছে লোকের মাধ্যমে। লোকটা যে বড্ড বেশি ব্যস্ত সেটা ঈশান খুব ভালো করেই জানে। তারপরও এসব কিছু জানতে চায়নি। সুস্থ হবার পরেই ঈশান যখন চলে যেতে চায় তখন ভদ্রলোকের কয়েকজন লোককে ডেকে আনে, আর উনি আসে ওনার মেয়ের সাথে। এমন কিছু দেখে ঈশান একটু অবাক হয়। একে আবার কে ডাকলো এখানে? ঈশান ভেবেছিল না বলে চলে যাবে, ঠিক তখনই লোকটা বলতে আরম্ভ করলো। এই ছেলে, তোমাকে না বলেছি তুমি এখান থেকে কোথাও যাবে না? তুমি এখন আমার এখানেই কাজ করবে, আমার মেয়ের আশেপাশে থাকবে সব সময়, ও দেখাশোনা করবে। ও কোথায় যায়, কি করে, কে ওকে ফলো করে, মোট কথা ওর বডিগার্ড হয়ে থাকবে। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে, এর বাইরে কোথাও যাবে না। আর এই শহর থেকে গিয়ে কোথায় গিয়ে পালাবে তুমি? যেখানে যে তোমার সাথে এরকম কিছু হবে না তার কি গ্যারেন্টি আছে? তুমি এখানেই থাকবে আর আমার বিশ্বস্ত হয়ে উঠবে। আমি জানি তুমি পারবে। আমার মেয়েকে সেফটি দেওয়ার জন্য একটা লোকের খুব প্রয়োজন। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, আর এই ভয়টা থেকে আমি বেরোতে চাই। আমি জানি তোমার থেকে বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। এখন থেকে তুমি আমার সেই বিশ্বস্ত লোকটা হবে, যে আমার জীবনটা বাঁচাতে পারে। সে যে সাধারণ কোনো ছেলে নয়, তাকে আমার অধীনে রাখলে সে যদি আমার হয়ে কাজ করে, আমার মেয়ের জন্য সে জীবনও দিয়ে দিতে পারে। সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আঙ্কেল, আপনি ভুল করছেন। আমাকে না জেনে না শুনে এখানে রাখলে আপনার জন্য সেটা ক্ষতির কারণ হবে। হয়তো ম্যাডামের কোনো ক্ষতি করে দিতে পারিনি। ধরেন আপনার অপোজিট পার্টির কেউ হয়ে আপনার মেয়েকে অপহরণ নিয়ে তাদের হাতে তুলে দিতে পারি, তখন কি হবে আপনার? ঈশান ভেবেছিল এবার হয়তো লোকটা কিছুটা হলেও ভাববে, কিন্তু ভদ্রলোকটা উল্টো হেসে উঠল। তারপর ওনার মেয়ের কথাটা বলতে লাগলো। আমি বলেছি না তুমি আমার মেয়ের আশেপাশে থাকবে। ও কলেজে যাবে সেখানে যাবে, ও ঘুরতে গেলেও সেখানে যাবে, সব সময় ওর আশেপাশে থাকবে। তোমাকে এসব কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। তুমি এখানে আছো, থাকবে। আর এসব বলে এখান থেকে এড়িয়ে যেতে পারবে না, কারণ তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি কোনো সাধারণ ছেলে নও, যে একটা অচেনা ছেলের জন্য নিজেকেও বিপদে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। সে ছেলে কোনো সাধারণ ছেলে হতে পারে না। ঈশান আবারও কোনো কিছু বলতে যাবে তার আগেই ভদ্রলোকের মেয়ে বলতে লাগলো। আব্বু, আমার সিকিউরিটি গার্ড কিংবা ড্রাইভারের প্রয়োজন নেই। আমি একাই চলাফেরা করতে পারবো। তাছাড়া ওনাকে তোমার সাথে রেখে দাও যদি রাখারই হয়। আর তোমার একজন বিশ্বস্ত লোকেরও প্রয়োজন। কি করতে হবে না হবে সেটা আমি তোমার থেকে ভালো জানি। মেয়ের ভালোর জন্য যেটা করতে হয় আমি সেটাই করছি। তুমি চুপচাপ থাকো। আর পছন্দ হোক বা না হোক, তোমাকে ঈশানের সাথেই থাকতে হবে। এত অপছন্দ করলে কি করে হবে? তোমাকে যে সেফটি দিতে গেলে ওকে তোমার সাথে পাঠাতেই হবে। আব্বু, আমার কিচ্ছু হবে না। খামাখা এরকম করে টেনশন করছো কেন বলো তো? আমি তো বললাম যে সব ঠিক হয়ে যাবে। আর কোনো কথা শুনতে চাইছি না। তোমাকে যেটা বলা হয়েছে সেটাই হবে। মেয়েটা রাগ করে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান বারবার ওনার মেয়ের কথা বলতে লাগলো। ওনার মেয়ে মানবে কিনা, ওর সাথে যাবে কিনা। তারপরেও ভদ্রলোক মানতে নারাজ। পরদিন থেকে ঈশানের কাজ পড়ল ম্যাডামের সাথে যাওয়া আসার। ছেলেটা ডাইনিংয়ে এসে বসেছিল। ঠিক সেই সময় এই ম্যাডাম বেরোতে নিলে ঈশানও পেছন পেছন আসতে লাগলো। আর যখনই একদম গেটের সামনে আসলো তখনই গাড়িটা এসে সামনে দাঁড়াতেই এবার ঈশান গিয়ে দরজা খুলে দিতে ভদ্রমহিলা অবাক চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো। ভয় নেই, আমি কলেজে যাচ্ছি। এমন কোনো জায়গায় যাচ্ছি না কিংবা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি না যে আমার পেছনে পেছনে আসতে হবে। ম্যাডাম, এটা আঙ্কেলের কড়া নির্দেশ। আমাকে যেহেতু কাজে রেখেছে সেহেতু আপনার খেয়াল আমার রাখতেই হবে, এতে আপনার ভালো লাগুক বা না লাগুক। আচ্ছা, মুশকিল তো। আব্বুর মতো দেখছি তুমিও নাছর বান্দা। তোমাকে কি করে বোঝাবো আমার সাথে কারোর প্রয়োজন নেই? আমি একাই যেতে পারবো। একা সবাই যেতে পারে, কিন্তু এ শহরে একটা মেয়ে যে কতটা অসহায়, কতটা যে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারে সেটা আপনি জানেন না ম্যাডাম।
আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি হয়তো বা নিজের মতো করে সবটা ভাববেন, তাই বলছি কি এইসব নিয়ে চিন্তা ভাবনা না করে এখন আমার সাথে চলুন। আপনার সেফটির জন্য কাউকে খুব প্রয়োজন ম্যাডাম। তুমি কিন্তু আমার উপর দিয়ে কথা বলছো। আমি তোমার অবস্থা খারাপ করে ফেলবো। তুমি আমাকে চেনো না। ম্যাডাম, আপনি আমাকে মারুন, বকুন, যা ইচ্ছা তাই করুন, তারপর আমাকে আপনার আব্বুর কথাটা রাখতেই হবে। আপনার ভালো না লাগলে আপনার আব্বুকে বলে দরকার হয় আমাকে কাজ থেকে বের করে দিন, তারপরও আপনার আব্বুর কথার বাধ্য অবাধ্য আমি হতে পারবো না। উনি আমাকে খাইয়ে দাইয়ে টাকা দিয়ে এখানে রেখেছে, সেটা শুধু আপনার দেখাশোনা করার জন্য। এখন আপনার ভালো না লাগলেও সেটা আপনার আব্বুকে বোঝাবেন। মেয়েটা বিরক্তি নিয়ে গাড়িতে উঠল। ঈশান উঠে ড্রাইভারের পাশে বসলো। গাড়িটা তেমন করে ঈশান চালাতে জানে না, তাই ভেবেছে গাড়িটা ড্রাইভ করতে শিখে নিবে। এই ভদ্রলোকের বাসাতে থেকে মেয়েটাকে যেখানে সেখানে নিয়ে যেতে হবে, এই ড্রাইভারকে নিয়ে গেলে হয় নাকি? কথাগুলো ভেবেই ভাবতে লাগলো। ওরা একটা কলেজের সামনে চলে আসে। ঈশান দেখেই বুঝতে পারলো এটা বেশ বিলাসবহুল একটা কলেজ, যেখানে বড়লোকের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। এরকম একটা কলেজে ঈশান নিজেও পড়ালেখা করেছে। ভদ্রমহিলা নামতেই এবার ঈশানও নেমে দাঁড়ালো। সাথে সাথে মেয়েটা বলতে আরম্ভ করলো, এই, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আর কোথাও যেতে হবে না। তুমি এখানেই বসে থাকো। আর শোনো, এই টাকাটা রাখো। এটা দিয়ে বাইরে থেকে কিছু খেয়ে নিও। মেয়েটা কথাগুলো বলেই ওর হাতে একটা 500 টাকার নোট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান নোটটা দেখে তাচ্ছিল্য করে হেসে পকেটে রাখলো আর ভাবতে লাগলো, একসময় নিজেই 2 হাতে এত এত টাকা উড়িয়েছে, আর এখন কিনা ওকে কারোর দয়ায় চলতে হচ্ছে। আসলে এই পরিস্থিতি কখন কিভাবে মানুষকে পাল্টে দেয় সেটা বলা যায় না। ঠিক তেমনিভাবে আজকে ঈশানেরও পরিস্থিতিটা যে এমন করে পাল্টে যাবে ছেলেটা সেটা ভাবতে পারিনি। যাই হোক, মেয়েটার কথা মতো ঈশান গাড়ির সামনের দিকে বসে রইল। এর মাঝখানে ড্রাইভার নেমে আসলো। চায়ের কথা বলতেই ঈশান লোকটাকে আনতে বলল। লোকটাকে চা আনতে বলল। দুজনেই চা খাচ্ছে আর কথা বলছে। এর মাঝখানে অন্য দিক থেকে নাবিলা যখনই ওদের ক্যাম্পাসে আসে আর বান্ধবীদের সামনে বসে, ঠিক তখনই ওর একটা বান্ধবী বলতে আরম্ভ করে, নাবিলা, ওই ছেলেটা কে রে, যে ছেলেটা তোর সাথে আসলো? কোন ছেলের কথা বলছিস? আর আমার সাথে কে এসেছে? আরে, যে ছেলেটা তোর গাড়ি থেকে নামলো সেই ছেলেটার কথা বলছে ও। আর বলিস না, আব্বু ধরে বেঁধে এই বাদরটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। না মানে, আসলে ওকে আমার বডিগার্ড বানিয়ে দিয়েছে। হাউ সুইট! বডিগার্ড যদি এত কিউট আর হ্যান্ডসাম হয়, তাহলে হাজব্যান্ড তোর কি লেভেলের হ্যান্ডসাম আর কিউট হবে রে দোস্ত? আমি তো ভেবেই শিহরিত হয়ে যাচ্ছি। আজকে বডিগার্ড আছে, কালকে হাজবেন্ড হয়ে যাবে। এর থেকে হ্যান্ডসাম ছেলে হয় বলতো? আমার তো মনে হয় না। এর থেকে এরপর যা হয় তারা তো অ্যাভারেজ। কিন্তু এইরকম একটা কিউট ছেলেকে দেখার পর না আমার অন্য কিছু মনে হচ্ছে। তো যত সব আলতু ফালতু কথা, এসব কথা আর কখনো বলবি না, বলছি না? এত কিউট একটা ছেলেকে রেখে কিনা তুই এখনো সিঙ্গেল আছিস। এতগুলো ছেলের প্রপোজাল, লাভ লেটার প্রতিদিনই রিজেক্ট করছিস, আর এইরকম একটা কিউট হ্যান্ডসাম ছেলে তোর আশেপাশে ঘুরঘুর করছে, সেটা তুই আমাদের জানাসনি পর্যন্ত। কেন? জানলে কি করতি? জানালে আবার কি করতাম? ওর সাথে প্রেম করতাম, এতদিনে ওকে প্রপোজ করে দিতাম, দেখতিস ওর বেবির আম্মু হয়ে যেতাম। তোর কি মাথা খারাপ? একটা বডিগার্ডের জন্য তুই এইসব কিছু বলছিস? দেখ, ওর থেকে তোরা দূরে দূরে থাকবি। তোদের হাবভাব আমার মোটেও ঠেকছে না। এই তোদের জন্য আমার না এই বডিগার্ডটাও হাতছাড়া হয়ে যাবে। বাবা, বডিগার্ডের জন্য দেখছি একেবারে দরদ উতলে পড়ছে। অন্য কেউ হলে তো এত দরদ দেখাতি না। আমার ইচ্ছে হয়েছে, আমি দেখাচ্ছি। আর তোরা কি জানিস, ওই আব্বুকে বাঁচিয়েছিল, ওরই গুলি লেগেছিল। এই ছেলেটার জন্যই আমি আব্বু ঢাকা থেকে বঞ্চিত হইনি। আর তোরা ওর দিকে নজর দিচ্ছিস? আমার বডিগার্ডের দিকে একদম নজর দিবি না, তাহলে কিন্তু তোদের চোখ উপড়ে ফেলবো বলে দিলাম। নাবিলার এরকম আচরণে সবাই বিস্মিত। আজ অবধি কোনো ছেলেকে নিয়ে এরকমভাবে এত হাইপার হয়নি মেয়েটা। তাহলে আজকে কি হলো? তাহলে কি ওদের মাঝে প্রেম ভালোবাসা হতে যাচ্ছে? কি করেই বা হবে? সামান্য একটা বডিগার্ড কি করে নেতার মেয়েকে ভালোবাসতে পারে? এমন করে মাঝে কেটে গেছে একটা সপ্তাহ। এই একটা সপ্তাহে ঈশান গাড়ি চালানোটা সম্পূর্ণভাবে শিখে নিয়েছে। আর এখন ড্রাইভারকে আসতে হয় না, নিজেই ম্যাডামকে কলেজে নিয়ে আসে, তারপর বাসায় যাবার আগ পর্যন্ত গাড়ির উপর বসে থাকে, ফোন চালায়, আবার মাঝে মধ্যে কিছু ছেলেদের সাথে দাঁড়িয়ে কথা বলে।
আবার নিজে নিজেই চিন্তাভাবনা করে। দূর থেকে দাঁড়িয়ে নাবিলা বিষয়টা লক্ষ্য করেছে। সেদিন হলো কি, নাবিলা বিকেলের দিকে ঘুরতে বেরোবে, ঠিক তখনই ঈশান ওর পেছনে পেছনে আসলে মেয়েটা বিরক্তিতে ভ্রু কুঁচকালো। ঈশানকে উদ্দেশ্য করে যখন কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলতে আরম্ভ করে, ম্যাডাম, আঙ্কেলের কড়া নির্দেশ, আপনাকে একা কোথাও যেতে দেওয়া যাবে না। হয় আপনি আমাকে সাথে নেবেন, আর না হলে আপনাকে যে বাসা থেকে বের হতে দেওয়া যাবে না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? তোমার কত বড় সাহস, তুমি আমাকে বাসা থেকে বের হতে বারণ করো? তোমাকে টাকা দিয়ে আব্বু রেখেছে, তার মানে এই না যে তুমি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবে। তোমাকে খুব ভালো সহজ ভাষায় বলে দিচ্ছি, তুমি আমার সাথে কোথাও যাবে না। আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। কিন্তু আপনার আব্বুর কড়া নির্দেশ, আপনার সাথে যে আমাকে যেতেই হবে। আপনি চাইলেও যেতে হবে, আর না চাইলেও যেতে হবে। আমি তোমাকে বারণ করেছি না? তোমাকে আসতে বারণ করেছি, তুমি আসবে না। এত কথা বাড়াও কেন? আপনি না গেলে ম্যাডাম আপনার আব্বু খুব রাগ করবে, আমাকে চাকরি থেকে বের করে দেবে। আপনি কি চান আপনার জন্য একটা অসহায় ছেলে, যে কিনা এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, দুবেলা খেতে পাচ্ছে, সে ছেলেটাকে আপনার আব্বু চাকরি থেকে বের করে দিক? আপনি তো এরকম কিছু চান না। আমি জানি আপনি মনের দিক থেকে অনেক ভালো। যেখানে আপনি বাচ্চাদের সাথে এত সুন্দর করে কথা বলেন, সেখানে একটা অসহায় মানুষের দিকটা আপনি একটু ভাববেন না ম্যাডাম? তুমি কি করে জানলে আমি বাচ্চাদের সাথে কথা বলি? কারণ আমি আপনার বডিগার্ড। আপনি কোথায় যান, কি করেন, সব কিছু আমাকে খেয়াল রাখতে হয় ম্যাডাম। কোথায় কখন কোন শত্রু ওত পেতে আছে কে জানে, তাই আপনাকে দেখে রাখার দায়িত্বটা তো আমারই। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ঈশান। আমি আব্বুকে বলে তোমাকে চাকরি থেকে বের করে দেবো। ঈশান চুপ করে রইল। তারপর হঠাৎই তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, এই জন্য আমি নিজেই চাকরিটা করতে চাইনি। বড়লোকের মেয়ের আশেপাশে থাকতে হবে, সেজন্য নিজে থেকে দূরে সরে থাকতে চেয়েছিলাম। এক মেয়ের থেকে বাঁচতে এত দূর অবধি এসেছি, আরেক মেয়ের জন্য কত যেতে হবে জানি না। তবে আমি আপনাকে একা ছাড়ছি না ম্যাডাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন। রাস্তায় বের হলে কোন বিপদ আপনার হবে তার তো আপনি আগে থেকে জানেন না। আমি যদি সাথে থাকি তাহলে আপনাকে বিপদ থেকে কিছুটা হলেও সেভ করতে পারবো। আমি জানি যে আমি সম্পূর্ণভাবে আপনাকে রক্ষা করতে পারবো না, তবে যতটুকু পারবো ততটুকু চেষ্টা করব। ভদ্রমহিলা এক প্রকার বিরক্তি নিয়ে ঈশানের সাথে গেল। দুজনে একটা পার্কে আসে। ঈশান এসে পার্কের সামনে দাঁড়ালো। ভদ্রমহিলা ভেতরে গিয়ে অনেকক্ষণ যাবৎ ওর বান্ধবীদের সাথে কথা বলল। তারপর বেরোনোর সময় এসে দেখলো যে ঈশান গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নাবিলা মেয়েটা এসে সামনে দাঁড়াতেই ঈশান তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই এবার বাকি দুটো মেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। নাবিলা উঠে যেতেই ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে যখন ড্রাইভিং সিটে বসতে যাবে তখনই ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই যে ভাইয়া, তোমার নাম্বারটা কি পাওয়া যেতে পারে? না মানে আসলে যদি নাবিলার কোনো খোঁজ খবর না পাই, আর তুমি তো ওর বডিগার্ড, তাই তোমার থেকে সব জানার চেষ্টা করব। যখন জানার প্রয়োজন হবে হয় বাসায় চলে আসবেন, আর না হলে ম্যাডামের নম্বরে কল করবেন, তাতেই হবে। ঈশান জানে মেয়েগুলো কী জন্য ওর নম্বর চাইছে, আর কী জন্যই বা নিজে থেকে এসে কথা বলছে। যাই হোক, ঈশান বাসার উদ্দেশ্যে আসতে লাগলো। এর মাঝে নাবিলা জানতে ইচ্ছে করলো ঈশানের বাসায় কে কে আছে, তাই বলতে লাগলো, আচ্ছা, তোমার বাসায় কি কি আছে ঈশান? কেউ নেই, আগে ছিল আর এখন নেই। মানে বুঝতে পারলাম না। ওরা আমাকে পরিবারের কেউ ভাবে না, আর আমাকে অনেক বাজেভাবে আঘাত করে বাসা থেকে বের করে দিয়েছে। ভুল না করে এরকম একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেটা আমি ভাবতেও পারিনি। আসলে আম্মু না থাকলে বাসাতে ছেলে মেয়েদের কখন কি হয় না হয় এসব খেয়াল কেউ রাখে না। আম্মু মারা যাওয়ার পর থেকে আমার খোঁজ খবরও তেমন করে কেউ রাখেনি। আর সেদিন এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়লাম, যার জন্য বাসা থেকে বেরিয়ে আসতে হলো। নাবিলা বেশ কৌতূহল লাগছে ঈশানের মুখে এরকম সব কথা শুনে। তারপর বারবার জিজ্ঞেস করতে ঈশান একটা তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, সব কথা শুনতে হয় না ম্যাডাম, অন্য কোনো দিন বলবো। এখন বলার মতো ইচ্ছাটা আর নেই, বাসায় চলে এসেছি। 1 মাস পরের ঘটনা। সেদিন হলো কি, নাবিলার আব্বু ঈশানকে বুঝিয়ে দিয়ে গেছে কোথায় কি করতে হবে, আর মেয়েটাকে নামিয়ে দিয়ে চলে আসতে হবে সেটাও বলেছে। আজকে একটু বাইরের দিকে কাজ আছে, কিন্তু এ বিষয়টা শুধু নাবিলার আব্বুই জানে। তবে মাত্রই ঈশান জানতে পারল। ঈশান ভেবেছে মেয়েটাকে কলেজে নামিয়ে দিয়ে বাকি কাজটা করে ফেলবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু কলেজে গিয়ে মনে হলো যে কাজটা করে ফিরতে পারবে তো,
নাবিলার আব্বুর নম্বর থেকে এর মাঝখানে ফোন আসতেই ঈশান ভদ্রমহিলাকে নামিয়ে দিয়েছে। তারপর যখন ছুটির আগে ফিরল, ঠিক তখনই মনে হতে লাগলো ক্যাম্পাসটা কেমন ফাঁকা ফাঁকা। তাহলে কি মেয়েটা চলে গেল? ঈশান দারোয়ানকে বলে ভেতরে আসলো। তারপর আশেপাশে খুঁজতে লাগলো। দূরে কলেজের শেষ দিকটায় গিয়ে খেয়াল করে দেখলো একটা ছেলে ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশানের আর মাথা ঠিক থাকতে পারল না। তাড়াহুড়ো করে এসে এবার শার্টের কলার ধরে ছেলেটাকে টেনে ওঠালো। নাবিলার সামনেই কষে ঈশান একটা থাপ্পড় মারল ছেলেটাকে। সাথে সাথে ভদ্রমহিলা অবাক চোখে তাকিয়ে রইল। এর মাঝখানে ঈশান বলতে লাগলো, তোর সাহস কী করে হয় ম্যাডামকে প্রপোজাল দেওয়ার? আর তুই চিনিস ম্যাডামকে? তোদের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা কোথাও গিয়ে শান্তি পায় না। এর মাঝখানে নাবিলা অবস্থার বেগতিক দেখে ঈশানকে বারবার থামতে বলল। ছেলেটা তারপরও থামছে না, তাই জোর করে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কষে একটা থাপ্পড় মারল ঈশানকে। ছেলেটা শান্ত হয়ে গেল। তোমাকে এখানে কে আসতে বলেছে? আমাদের দুজনের মাঝখানে তুমি কি করছিলে? তোমাকে আমি বলেছি এখন ডেকেছি, নাকি এখানে আসতে মারতে বলেছি তোকে? যত সব, তোমার এসব কর্মকাণ্ডের জন্যই আমি তোমাকে না সাথে রাখতে চাই না। আর কি করলে তুমি এটা? ওর গায়ে হাত তুলে কেন? তুমি জানো ও আমার ফ্রেন্ড হয়। ঈশান ম্যাডামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে এত বকাঝকা শুনল। তারপর যাবার সময় শুধু বলল, সরি ম্যাডাম, সরি স্যার, বুঝতে পারিনি যে আপনি ওনার বয়ফ্রেন্ড, না হলে কখনো এখানে আসতাম না। বয়ফ্রেন্ড কথাটা শুনে নাবিলা চোখ বড় বড় করে তাকালো। ঈশান বাইরে চলে আসলো। তার কিছুক্ষণ পর নাবিলা এসে গাড়িতে উঠতে ঈশান ড্রাইভ করতে লাগলো। নাবিলা আজকে খেয়াল করে দেখছে যে ঈশান অন্যদিনের মতো বারবার ওর দিকে লুকিং গ্লাসে দেখাচ্ছে না, মনোযোগ দিয়ে ড্রাইভ করার চেষ্টা করছে। তখন হয়তো ছেলেটাকে না বুঝে এরকম করে থাপ্পড় মারাটা ওর জন্য ভুল ছিল। নাবিলার রাগ হচ্ছে আর বারবার নিজেকে গালি দিচ্ছে। কেন যে ছেলেটাকে থাপ্পড় মারতে গেল? বুঝিয়ে বললেই তো হতো। ও না হয় ভুলবশত একটা ছেলেকে মেরেই দিয়েছে, কিন্তু কি করবে, এই ছেলেটার সব কিছুতেই বাড়াবাড়ি। রাগের মাথায় এরকম করে ফেলেছে, এখন কি সেটা ফেরত নেওয়া যায় নাকি? আরও 7 দিন পরের ঘটনা। সেদিন যখন ঈশান বাসায় ফিরল, খেয়াল করে দেখলো ডাইনিংয়ে নাবিলা বেশ খানিকটা রাগী মুড নিয়ে বসে আছে। এমন কিছু দেখেই ঈশান অবাক হলো। মেয়েটা হুটহাট করে কলেজ থেকে চলে আসলো কেন? কলেজে এসে দেখেছে যে নাবিলা নেই, কয়েকবার করে ফোনও করেছে, তাতেও পায়নি। তারপর বসকে অর্থাৎ নাবিলার আব্বুকে ফোন করে জিজ্ঞেস করলো কোথায় যাবে, বলল বাসায় চলে আসতে। তারপর বাসাতে এসে দেখলো মেয়েটা ডাইনিংয়ে বসে রাগে ফুঁসছে। এবার ঈশান তাড়াহুড়ো করে এসে ম্যাডামের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি এমন করে রেগে আছেন কেন? কেউ কিছু বলেছে? আমাকে বলেন, আমি বিষয়টা দেখে নেব। আর আমি আপনাকে কলেজে কত খুঁজলাম, আপনি চলে এসেছেন কেন ম্যাডাম? কিছু কি হয়েছে? হয়েছে, অনেক হয়েছে। তোমার সাহস কি করে হলো রাফিনের গায়ে হাত দেওয়ার? সেদিন ওকে থাপ্পড় মেরেছো, তাতেও তোমার হয়নি। আজকে আবার সবাই মিলে গিয়ে ছেলেটাকে এমনভাবে মারছো যার জন্য ওকে হসপিটালাইজ করতে হয়েছে। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাবিলা উঠে এসেই ঈশানের শার্টের কলার ধরল, তারপর কষে মুখে থাপ্পড় মারতে লাগলো। ঈশান চুপ করে রইল। নাবিলা একের পর এক থাপ্পড় মেরেই চলেছে আর কথা বলেই যাচ্ছে। তখন ঈশান বিষয়টা বুঝতে পারল, কেউ বা কারা ছেলেটাকে হয়তো মেরেছে আর তাতেই ভদ্রমহিলা রেগে গিয়েছে। ঈশান তাই বলতে লাগলো, ম্যাডাম, আমি এমন কিছু করিনি। আর সেদিন ওই ছেলেটাকে থাপ্পড় মেরেছিলাম আপনাকে প্রপোজ করার জন্য। এরপর তো ওর সাথে আমার দেখাই হয়নি। কে বা কারা ওকে মেরেছে আমি জানি না, বিশ্বাস করেন ম্যাডাম। আমি ওর গায়ে হাত তুলতে যাব কেন? এই বাসাতে আসার পর থেকে তো আমি কাউকে তেমন করে আঘাতই করিনি। সেদিন শুধু ছেলেটাকে মেরেছিলাম আর তারপর ওর সাথে আমার দেখাই হয়নি। আমার মুখে মুখে তর্ক! একে তো মিথ্যে বলছো, তার উপরে আবার ওর গায়ে হাত দিয়েছো। আমার ফ্রেন্ডকে মারার কি পরিণাম হতে পারে আজকে আমি তোমাকে দেখাবো। নাবিলা কথাগুলো বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। খুঁজে না পেয়ে ঈশানের কোমর থেকে টান দিয়ে বেল্টটা খুলে নিল। সেটা দিয়েই ওকে এলোপাথারি মারতে লাগলো। ঈশান ম্যাডামকে বাধাও দিচ্ছে না আর নিজেকে আত্মরক্ষা করার চেষ্টাও করছে না। বারবার মনে হচ্ছে যে কী কুক্ষণে যে এই বাসায় এসে উঠেছিল। আসার পর থেকে ম্যাডামের রাগ যে তার অপমান দেখছে, তার উপর আবার যখন তখন গায়ে হাত তোলা, সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। মেয়েটা সব কিছু না জেনে না শুনেই
ওকে মারতে লাগলো। মিনিট দশেক মারার পর এর মাঝখানে কেউ বা কারা হুটহাট করে দরজা দিয়ে ভিতরে ঢুকতেই নাবিলাকে এমন করে মারতে দেখে এবার কাছে আসলো। তারপর নাবিলার হাতটা ধরে ফেলল। ঈশানের তাতেই যেন স্বস্তি, ছেলেটা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আর মার খেয়ে যাচ্ছে। এবার নাবিলার আব্বু ওকে আটকে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে? কি সমস্যাটা কি? তুমি ওকে মারতেছো কেন? ঈশান কি এমন অপরাধ করেছে যার জন্য এমন করে আঘাত করতে হবে? আব্বু, তুমি জানো ও কি করেছে? ওর কত বড় সাহস, ও আমার ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছে। ওকে আমি সেই দিন ওয়ার্নিং দিয়েছিলাম। ও সবার সামনে ছেলেটাকে থাপ্পড় মেরেছে, তাতেও শান্তি হয়নি। ওকে আমি উল্টোপাল্টা মেরেছিলাম দেখে আজকে গিয়ে ছেলেটার হাত পা ভেঙে দিয়ে এসেছে। নাবিলার আব্বু ঈশানের দিকে তাকালো, তারপর ওর দিকে ফিরে বলতে লাগলো, তুমি যেটা মনে করেছো তেমন কিছুই হয়নি। ঈশান ওখানে যায়নি, আর ও আমার কাছে গিয়েছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈশানের সাথে ও দেখাই হয়নি। কিন্তু তুমি এসব জানলে কি করে? তুমি বুঝলে কি করছো? ঈশান এগুলো কিছু করেনি, তাহলে রাফিনের গায়ে হাতটা তুললো কে? হাত তুলেছে আমার লোকজন। আমি জানতে পেরেছি কয়েকদিন আগেই। ঈশান আমাকে এসব বলেনি। এর জন্য তুমি ওকে দোষারোপ করো না। ওকে তুমি জানো না, তোমার সাথে এতদিন বন্ধুত্বের আড়ালে ছলনার আশ্রয় নিয়েছি। কবে কখন তোমার ক্ষতি করা যায় সেটা নিয়েই ভাবছি, আর তুমি ওকে সহজ সরল ভেবে নিয়েছো। ঈশান সেই দিন ঠিকই করেছিল, তুমি ওকে মারতে দাওনি। তোমার চোখের সামনে যেন ওইগুলো না আসে, তাই আমি লোকজন পাঠিয়ে ওকে মেরেছিলাম। ও আর তোমার আশেপাশেও আসতে পারবে না। এরপর যদি বিশ্বাস না হয়, তুমি হসপিটালে গিয়ে ওর খোঁজ খবর নিয়ে জানতে পারবে। মাঝখান থেকে এই ছেলেটাকে শুধু শুধু গায়ে হাত তুললে তুমি। নাবিলার আব্বু ঈশানের দিকে তাকালো, তারপর ওর দিকে ফিরে বলতে লাগলো। এবার নাবিলার মনে হতে লাগলো ঈশানকে সত্যি শুধু শুধু তার গায়ে হাত তুলল। ছেলেটার পুরো হাত পা লাল হয়ে আছে, গায়ের যেখানে সেখানে বারবার আঘাত করেছে, সেখান থেকে টি শার্টটা পর্যন্ত ছিঁড়ে গেছে। ঈশান এবার ম্যাডামের হাত থেকে বেলটা নিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো। তখন নাবিলার আব্বু এগিয়ে এসে বলতে লাগলো, সব আমার জন্য হলো ঈশান। আমি না জানিয়ে না শুনে এরকম একটা কাজ করলাম, সেজন্য তোমাকে এমন করে মার খেতে হলো। ঈশান নাবিলার দিকে একবার তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, বাসা থেকে যেদিন এসেছি ওই দিন থেকেই এগুলো অভ্যাস হয়ে গেছে। এই বাসায় আসার পর আপনার মেয়ে কতবার আঘাত করেছে, কতবার অপমান করেছে, তাতে আমার কিছুই আসে যায় না আঙ্কেল। এখন এসব আমার গা হয়ে গেছে। ছোট লোক তো, ওই জন্য এগুলো এখন মেনে নিতে পারি। আপনার এতগুলো টাকা দিয়ে আমাকে রেখেছেন এমনিতেই নাকি? যখন যেটা ইচ্ছে করবেন, যখন যা খুশি করবেন, যখন যেভাবে খুশি আমাদের গায়ে হাত তুলবেন, ছোট করবেন, এটা আপনাদের অধিকারের পরে। কিন্তু আমাদের দায়িত্ব শুধু নীরবে আর চুপচাপ সব কিছু সহ্য করে যাওয়া। আমি কিছু মনে করিনি স্যার, আপনি ম্যাডামকে বোঝান। সেদিনের পর ঈশানের পুরো 7টা দিন শরীর খারাপ ছিল, জ্বর ছিল 2-3 দিন। এই 2-3 দিনের মাঝে নাবিলা একটা বারের জন্য ঈশানকে দেখতে যায়নি, রাগ থেকে নাকি অন্য কোনো কারণে। ঈশান তো এসবের কিছু করেনি, তাহলে ওকে দেখতে গেল না কেন? ঈশান সব মাথা থেকে ঝেড়ে ফেলেছে। বড় লোকের মেয়ে, এত বড় নেতার একজন মেয়ে হয়ে শেষে কিনা ওর কাছে যাবে। কথাগুলো ভাবলেই তাচ্ছিল্য করে হেসেছে ঈশান। মাঝে কেটে গেছে 2টা মাস। এই 2টা মাসে নাবিলা একটা দিনও ঈশানের সাথে ভালো করে কথা বলেনি। সেদিন বিকেলবেলা হলো কি, আজকে ছুটির দিন বলে ঈশানের তেমন কোনো কাজ নেই, ম্যাডামের সাথেই সবসময় বেশি থাকতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করে ম্যাডামের কাছে জিজ্ঞেস করেছিল কোথাও যাওয়া লাগবে কি না। মেয়েটা বলল যেতে হবে না, তাই ভেবেছে একটু ঘুমাবে দুপুরে, আর তাই প্রস্তুতি নিচ্ছিল। বেডে যখনই মাথা এলিয়ে দিল, সাথে সাথে ম্যাডামের নাম্বার থেকে কল আসলো। ঈশান কল রিসিভ করতেই নাবিলা বলতে লাগলো, কোথায় আছো তুমি? এখনই বাইরে আসো, আমি একটু বেরোবো, আমাকে তুমি সাথে করে নিয়ে যাবে। ঈশান কিছু বলার সময় পেল না, তার আগেই কলটা কেটে দিল ভদ্রমহিলা। এই তো প্রতিনিয়ত ওকে নিয়ে যাবে না, ওর সাথে যাবে না, এসব জেদ নিয়ে করতে থাকে। তাহলে আজকে আবার কি হলো যার জন্য নিজে থেকে কল করে বলল ওর সাথে যাবে? ঈশান তেমন কিছু ভাবলো না, কোনো রকমে রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে রইল। একটু বাদে ম্যাডাম এসে গাড়ির সামনে দাঁড়াতে ঈশান দরজা খুলে দিল। ম্যাডাম পেছনে বসলো না, আজকে গিয়ে বসলো একদম সামনে। ঈশান খানিকটা অবাক হলো, কারণ এরকমটা আগে কখনো করেনি। ঈশান গাড়ি ড্রাইভ করতে লাগলো।
এবার নাবিলা ম্যাডাম বলতে লাগলো, তোমার কি আমাকে দেখে কোনো অংশে প্যাসেঞ্জার মনে হয়? না ম্যাডাম, তবে ড্রাইভারের পাশে আপনি বসতে চাইবেন কি না সেটা নিয়ে শঙ্কা ছিল, তাই আর কি। আমি কোথায় বসবো না বসবো সেটা আমি ঠিক করব, তোমাকে তো বলে দিতে হবে না। তুমি গাড়ি চালাচ্ছ, চালাও। আর শোনো, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আমার বান্ধবীদের সাথে একদম কথা বলার চেষ্টা করবে না, ওদের থেকে দূরে দূরে থাকবে। ওরা একটু লুচু টাইপের, গায়ে এসে পড়ে তোমার সাথে কথা বলার জন্য। এই জন্য আগে থেকেই বলে দিয়েছি, তুমি কিন্তু ওদের সাথে বেশি কথা বলবে না। একজন বডিগার্ডের সাথে আপনার এত বড়লোক বান্ধবীগুলো কি কথা বলবে ম্যাডাম? আমি তার থেকে না হয় দূরেই দাঁড়াবো, সেটাই ভালো হবে। ভদ্রমহিলা রাগী চোখে তাকাতেই ঈশান চুপ করে রইল। আধ ঘন্টার মধ্যে ওরা একটা পার্কে আসলো। এই শহরের অলিতে গলিতে সব জায়গায় জ্যাম থাকে, সেজন্য 5 মিনিটের রাস্তা আসতে গেলেও 25 মিনিট লাগে। ঈশান এসে গাড়িটা পার্কের বাইরে দাঁড় করালো। তারপর ভদ্রমহিলা নেমে গিয়ে ওকেও নামতে বলল। ঈশান অবাক হলো না, এটা প্রায়ই করে, হয়তো এখন টাকা দিবে, কিন্তু না, টাকা দিল না। বলতে লাগলো, আমার সাথে ভিতরে এসো। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ওরা পার্কের একদম শেষ দিকটায় এসে দেখলো 2-3টে মেয়ে একটা জায়গায় বসে আছে। ঈশান ম্যাডামের সাথে সাথে আসলো, কিন্তু দূরে দাঁড়িয়ে রইল। ম্যাডাম ওকে ইশারায় সাথে যেতে বললে ছেলেটাও আসলো। তারপর ওদের সাথে বসতে বললেই ঈশান তখন বলতে লাগলো, না না ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। তাছাড়া আমি আপনাদের একজন কর্মচারী, সামান্য একজন কাজের লোক হয়ে কি করে ম্যাডামের সাথে বসি? আপনারা বসে আড্ডা দিন, কিছু লাগলে আমাকে বলবেন, আমি এনে দেব। নাবিলার এই কথাটা কেমন লাগলো যেন, তবে ওর বান্ধবীদের খুব খারাপ লাগলো। ওই ছেলেটা তাচ্ছিল্য করেই বলল, আর সেখানেই ওদের থেকে দূরে দাঁড়িয়ে রইল। ভদ্রমহিলার বান্ধবীরা কিছুক্ষণ ওকে বসার কথা বলেও বসাতে পারল না। শেষে নাবিলা একটা ধমক দিতেই ঈশান এসে পাশে বসলো। নাবিলার বান্ধবীরা ঈশানকে অনেক কথা জিজ্ঞেস করলো, তবে নাবিলা শুধু ফ্যালফ্যাল করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এমন করে 1 ঘন্টাখানেক আড্ডা দেওয়ার পর ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে ঈশান বসতে চায়নি, কিন্তু মেয়েটা জোর করে বসালো। ঈশানও সবার সাথে স্বাভাবিকভাবে খেয়ে বাসায় চলে আসে। নাবিলা রুমের ভেতর চলে যায়, ঈশান নিজের রুমে চলে আসে। আর বারবার ভাবতে থাকে, ম্যাডামের আজকে এত সহজ সরল স্বভাব হলো কি করে। মাঝে কেটে গেছে আরও 6টা মাস। এই মোট 6টা মাসে নাবিলা ঈশানের অনেকটা কাছাকাছি এসেছে। কাছাকাছি বলতে এখন আর আগের মতো মেয়েটা রাগ করে না, সবসময় স্বাভাবিকভাবে কথা বলে। ঈশান জানতো ম্যাডাম মনের দিক থেকে অনেক ভালো, কিন্তু এত ভালো সেটা জানতো না। সবসময় তুমি করে কথা বলে, সবসময় কোথায় আছে, কি করছে, খেয়েছে কি না, এসবই জিজ্ঞেস করে। এখন আর মেয়েটা ঈশানকে রেখে কোথাও যায় না। অন্যদিকে ঈশান ভাবে বডিগার্ড হিসেবে হয়তো দয়া করে। ঈশানও নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। প্রতিদিনের মতো আজকেও ম্যাডামকে কলেজে পৌঁছে দিয়ে স্যারের সাথে একটু দেখা করতে গেল। তারপর আসার আগে একদম ছুটির আধ ঘন্টা আগে এসে কলেজের সামনের দিকে দাঁড়িয়ে রইল বললে ভুল হবে, সিগারেট খাচ্ছিল গাড়ির উপরে বসে। ঠিক তখনই একটা মেয়ে আসে, বারবার কথা বলার চেষ্টা করে। দূর থেকে নাবিলা এসব কিছু দেখে আর সহ্য করতে পারেনি, ওদের কাছে একটু এগিয়ে আসলো। তারপর খেয়াল করে দেখলো মেয়েটা বেশ জোর করে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে। এমন কিছু দেখেই নাবিলার বিরক্তি লাগলো, তাই এগিয়ে এসে পাশে দাঁড়ালো। নাবিলা কিছুক্ষণ চুপচাপ দুজনের কথা শুনতে লাগলো। মেয়েটা নাবিলার দিকে তাকিয়েই মাথাটা নিচু করে সেখান থেকে চলে গেল। ঈশান গাড়ির দরজা খুলে দিতেই ম্যাডাম রাগীভাবে দরজাটা নিজেই লাগিয়ে দিল। তারপর সামনের দিকে তাকিয়ে রইল। ঈশান ড্রাইভ করতে লাগলো। ওরা শহর থেকে কিছু দূর আসতেই বাড়ির দিকে যেতেই তখন মেয়েটা বলতে লাগলো, ঈশান, এই মেয়েটার সাথে তুমি এত কি কথা বলছিলে? আসলে ম্যাডাম, উনি জানতে চাইছিল যে আমি এখানে এসে প্রতিদিন দাঁড়িয়ে থাকি কেন, আর কোথায় থাকে, কি করি, এসবই আর কি। তো তুমি কি বললে? যা সত্যি সেটাই বললাম, তাছাড়া এখানে মিথ্যা বলারই বাকি আছে নাকি? মিথ্যে বলছো তুমি। ও তোমার সাথে প্রেম করতে চেয়েছিল, তাই না? তোমাকে প্রপোজ করেছে, সত্যি করে বলো আমাকে। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। সাথে সাথে ভদ্রমহিলা গাড়ি থামাতে বলল। ঈশান অবাক হলো। মেয়েটার দিকে তাকাতেই নাবিলা আবার বলল, তোমাকে গাড়ি থামাতে বলেছি, তোমার কানে যাচ্ছে না কথা? এত কথা বলে দিতে হয় কেন তোমাকে? এইখানে? কিন্তু ম্যাডাম, এই নির্জন রাস্তায় গাড়ি থামাবো কি জন্য? তাছাড়া এখানে গাড়ি থামাটা ঠিক হবে না, বাসায় যাই। তারপরও আপনার যদি কিছু বলার থাকে। ম্যাডামের দিকে তাকিয়ে ঈশান অবাক হলো।
এত রাগী চোখে তাকিয়ে আছে যে কেউ দেখলে একদম ভয় পেয়ে যাবে। ঈশান তাড়াহুড়ো করে ব্রেক করতেই ভদ্রমহিলা ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে, ওর দিকে চোখ। তারপর যেটা করে সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ওর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, তোমাকে বলেছি না তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, অন্য কোনো মেয়ের সাথে মিশবে না। তোমার এত বড় সাহস হয় কি করে আমি ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে কথা বলার? না মানে আসলে ম্যাডাম, উনি তো জোর করে কথা বলতে চাইছিল, তাই আর কি। তাছাড়া সামান্য একজন কর্মচারী হয়ে যদি এরকম বড়লোকের মেয়েদের সাথে কথা না বলি, তাহলে দেখা যাবে ওরা বলবে আমার ভাব বেড়ে গেছে। যদি ভাব পারে তবে কি বলবে? যে তুমি আমার গার্ড। আমার গার্ডের ভাব বাড়তেই পারে। ওদের সাহস কি করে হয় তোমার সাথে এসে জোর করে কথা বলার? আমি বারণ করেছি মানে বারণ করেছি, এরপর থেকে আর ওদের সাথে কথা বলবে না। যদি বলো আমি কিন্তু তোমার একটু খেয়াল করব না, তুমি সেটা আগেই দেখেছো। নাবিলার কথাতে ঈশান তাচ্ছিল্য করে হাসলো। তারপর ম্যাডামকে ছাড়িয়ে নিতে গেলে ম্যাডাম ওর শার্টের কলারটা আর একটু শক্ত করে ধরলো। তখন ঈশান বলল, কি করবেন? আবার সেদিনের মতো মারবেন, তাই তো? আমি জানি এর থেকে কী বা করতে পারেন আপনারা। আপনারা তো শুধু পারেন মানুষকে আঘাত করতে। এগুলো আমার গা সওয়া হয়ে গেছে ম্যাডাম। এগুলোতে আমার আর এখন কিছু মনে হয় না। আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। ছোটো লোক তো, সেজন্য এগুলো আমার অভ্যাস করে নিতে হয়েছে। ম্যাডামের এরকম কর্মকাণ্ডে ঈশান কথাটা তাচ্ছিল্য করে বলতেই ম্যাডামের মুখটা কালো হয়ে গেল। রাগের মাথায় ভদ্রমহিলা যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মুখটা এগিয়ে এনে ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দিল। কয়েক সেকেন্ড বাদেই উঠে এসে নাবিলা ঈশানের কোলের মধ্যে বসে পড়ল। গলাটা জড়িয়ে ধরে গালে চুমু খেলো। গলায় আর ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে জোরে সোরে একটা কামড় বসালো। ঈশান অবাকের চরম সীমায় পৌঁছে গেল। বুঝতেই পারেনি ভদ্রমহিলা এরকম কিছু করবে। কয়েক সেকেন্ডের বিরতিতে এরকম একটা ঘটনা ঘটল। তারপর ওকে জড়িয়ে ধরে রেখে বলতে লাগলো, তুমি অন্য কারোর সাথে কথা বলবে না, তুমি শুধু আমার, তুমি আমার কাছে থাকবে, আমার সাথে কথা বলবে, অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। তোমাকে আমি বারণ করেছি মানে তুমি আমার সাথেই থাকবে আর আমাকেই দেখবে, অন্য কাউকে না। গত কয়েক মিনিট বাদে মেয়েটা ওকে ছেড়ে দিল। তখন ঈশান বলতে লাগলো, আমার জন্য অন্যায় ম্যাডাম। তাছাড়া আমাদের এখন বাসায় যাওয়া দরকার, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। এবার নাবিলা খেয়াল করে দেখলো ঈশানের গলায় লাল দাগ হয়ে আছে। এমন কিছু দেখে নাবিলার খারাপ লাগতে আরম্ভ করলো। এগিয়ে এসে গলায় হাত দিতে গেলে ঈশান হাতটা ছড়িয়ে দিল আর বলতে লাগলো, আজকে যেটা করলেন সেটা যেন এই অবধিই থাকে ম্যাডাম। এর থেকে বেশি কিছু আমার জন্য ভাবা অন্যায়। আমি এমন অন্যায়কারী হতে চাই না। টাকা দিয়ে আপনারা রেখেছেন, তার মানে এই না যে আমি এর থেকে বেশি কিছু ডিজার্ভ করি। এমন কিছু করবেন না যার জন্য আপনার আব্বুর মান সম্মান নষ্ট হয় আর আমার ওপর থেকে বিশ্বাসটা হারায়। গাড়িটা চালিয়ে বাসার সামনে এসে থামতেই ভদ্রমহিলা নেমে দৌড়ে বাসার ভেতর চলে গেল। নাবিলা জানতো না এই ঘটনাটা ওর আব্বুর লোকজন দেখে ফেলবে আর এত ঝামেলা হয়ে যাবে। সেদিন বাসার ভেতরে এসে দেখল নাবিলা আব্বু ঈশানকে কিছু একটা দিয়ে বারবার আঘাত করছে। এমন কিছু দেখেই এবার নাবিলা অবাক হয়ে গেল আর দৌড়ে এসে ঈশানকে বাধা দেওয়ার চেষ্টা করতেই নাবিলার আব্বু বলতে লাগলো, ওর সাহস কী করে হয় তোমার গায়ে হাত দেওয়ার? ওকে আমি তোমাকে দেখে রাখতে বলেছিলাম, আর ও কি না তোমার সাথে প্রেম করে বেড়াচ্ছে। মামনি, ওকে তো এর জন্য শাস্তি পেতেই হবে। ওর এত বড় সাহস হলো কী করে তোমার সাথে এসব কর্মকাণ্ড করেছে? আপু কি করেছে ঈশান? তুমি ওকে মারছো কেন? আমাকে বলো কি হয়েছে? আমাকে ওকে আঘাত করছো কেন এমন করে? আগে বলবে তো কি করেছে। সেটা না বলে ছেলেটাকে আঘাত করছো কেন? ও ব্যথা পাচ্ছে আপু, তুমি ওকে ছেড়ে দাও। আমি বলছি যে কিছু হয়নি। তুমি সামনের থেকে সরে যাও। সব ওর জন্য হয়েছে। ও যদি সেই দিন তোমার সাথে গাড়ির মধ্যে ওসব কিছু না করতো, তাহলে আজকে হয়তো বা তুমি এত দুর্বল হতে না। মামনি, ওকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। ওর সাথে আমি এই বিষয়টা বুঝে নিচ্ছি। নাবিলা বুঝতে পারল সেদিন ওর আব্বুর লোকজন হয়তো ওদের দুজনকে গাড়িতে এমন করে দেখে ফেলেছিল। তারপর নাবিলা এই গত 7 দিনেই ঈশানের সাথে যে পরিমাণ দুষ্টুমি করার চেষ্টা করেছে, ঈশান ততবারই ওকে এড়িয়ে গেছে। এসব কিছুর জন্যই হয়তো লোকজন দেখে ফেলেছে বিষয়টা। কথাগুলো ভেবেই নাবিলা বলতে লাগলো, আব্বু ঈশানের কোনো দোষ নেই, ও নিজেই দূরে থেকে সরে থাকতে বলেছিল, কিন্তু আমি ওর সাথে পাগলামি করেছি, আমার জন্যই এরকম পরিস্থিতিতে পড়েছে। তুমি ওকে ভুল বুঝছো, আর আর যা শাস্তি দেবার আমাকে দাও। ওকে আরেকবার আঘাত করবে না তুমি। মামনি, তোমাকে সরে যেতে বলেছি।
তুমি ওর সামনে থেকে সরে যাও। আগে ওকে মারবো, তারপরে ওকে হসপিটালে পাঠাবো। নেতার মেয়ের সাথে ওর প্রেম করার খুব ইচ্ছা, তাই না? আজকে দেখাচ্ছি ওকে প্রেম করা। নাবিলা বারবার বারণ করতে লাগলো। ওর আব্বু বারবার বারণ করার পরও ঈশানের গায়ে আঘাত করতে লাগলো। আব্বুকে থামাতে না পেরে নাবিলা হুটহাট করে যেটা করলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। মেয়েটা দৌড়ে গিয়ে ডাইনিং থেকে একটা ছুরি এনে হাতে কয়েকটা পোঁচ মেরে দিল আর বলতে লাগলো, দোষ যেহেতু ঈশান করেছে তাহলে আমিও করেছি, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ভালোবেসেছি। ও যদি আমাকে ভালো না বাসে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে দোষ করেনি সেই দোষের শাস্তি তোমরা ওকে দিয়েছো। এর জন্য আগে আমার শাস্তি হওয়া দরকার। নাবিলার আব্বু দৌড়ে আসলো। মেয়েকে হাত ধরতে গেলে ও সরে গেল আর বলতে লাগলো, আগে ওকে হসপিটালে নাও। ঈশানকে অনেক মেরেছো তোমরা, ওর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। আগে ওকে হসপিটালে নিবে, তারপর আমি আমি সব কিছু নিয়ে কথা বলবো। মামনি, পাগলামি করো না। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে দিব। আগে তুমি হসপিটালে চলো, তোমার হাতটা ব্যান্ডেজ করতে হবে। কিচ্ছু করতে হবে না। তুমি ওকে যে আঘাত করেছো এর প্রত্যেকটা আঘাত আমার বুকে গিয়ে লেগেছে। আগে ওকে তুমি সরি বলবে, ও সুস্থ হবে, আমাদের দুজনের বিয়ে দিবে, তাতে আমার শান্তি হবে। নাহলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমি কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারবো না। তুমিও না জেনে ঈশানকে কেন মারলে? আমার ভুলের জন্য তুমি ওর গায়ে কেন আঘাত করলে? সব দোষ আমার। তাহলে ওকে কেন মারলে তুমি? নাবিলা কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেল। তারপর কতক্ষণ বাদে জ্ঞান ফিরেছে জানে না। তবে যখন জ্ঞান ফিরেছে ঈশানের নাম ধরে একটা চিৎকার দিয়ে উঠে বসলো। আশেপাশে ঈশানকে খুঁজলো না, ছেলেটা কোথাও নেই। কোথায় গেল, কি হলো, কি হয়েছে, এসব কিছু নিয়ে ভাবতে লাগলো। এর মাঝে নাবিলার আব্বু এসে ওকে ধরার চেষ্টা করলে তখন নাবিলা বলতে লাগলো, তোমরা এখান থেকে চলে যাও। আমাকে ঈশানের কাছে যেতে দাও, আর না হলে ওকে এনে দাও। না হলে আমি কিছু একটা করে ফেলবো, আবারও বলে দিলাম। ঈশান ঠিক আছে মামনি, তুমি পাগলামি করো না। ওকে সুস্থ করে তুলতে পারবে ডক্টর। আর কয়েকটা দিন সময় লাগবে। ঈশানের জ্ঞান ফিরেছে, তুমি কান্নাকাটি করো না। জ্ঞান ফিরেছে মানে তোমরা ওকে আরো মেরেছো, তাই না? আমি জানি, খুব ভালো করেই জানি তোমরা ওকে আবারও মেরেছো। আগে ওকে আমার কাছে এনে দাও, তারপর আমি এই সব নিয়ে তোমার সাথে কথা বলবো, তার আগে নয়। নাবিলা আব্বুর কথাতে তারপরও পাগলামি করতে লাগলো। শেষে ডক্টর ডাকা হলে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিতেই নাবিলা ঘুমিয়ে পড়ল। তবে ঈশানের নামটা বারবার করে বলতে লাগলো। অন্যদিকে ঈশানের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। পুরো শরীরে ব্যথায় জর্জরিত। হকি স্টিক দিয়ে পিটিয়েছে ভদ্রলোক। বাড়িতে ডেকে এনে আবার বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। জানি না কী এমন অন্যায় করেছিল জীবনে, যার জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মার খেতে হচ্ছে। কথাগুলো ভাবলেই হাসি পায়। আবার পরক্ষণে মনে হয় যে এরকম একটা বড় লোকের বাড়িতে কাজ নেওয়াটাই ওর জন্য অন্যায় ছিল। কথাগুলো মনে হতে নিজেকেই তাচ্ছিল্য করল ঈশান। এর মাঝখানে নাবিলার কেবিনে এসে ঢুকতেই ছেলেটা আটশোয়া থেকে উঠে বসলো। তারপর ভদ্রলোক কিছু বলবে তার আগে ঈশান হাত জোর করে বলতে লাগলো, আসলে আঙ্কেল, আমি নিজের কাজের জন্য খুবই দুঃখিত। আমি কি বলবো আপনাকে জানি না। আমার নিজেরই লজ্জা লাগছে যে আপনি আমাকে বাসায় এনে তুললেন, আর আমি কি না আপনার সেই মর্যাদা রাখতে পারলাম না। আমি নিজের মতো করে আপনাকে সবসময় বাজে পরিস্থিতির মুখে ফেললাম। এই জন্য আমি আপনাকে বারবার করে বারণ করেছিলাম আমাকে বাসায় আনবেন না। আপনি আমার কথা শুনলেন না। এখন দেখলেন তো আমি যেখানে যাই সেখানেই একটার পর একটা ঝামেলা বাঁধিয়ে ফেলি। আসলে আমি নিজেই একটা ঝামেলা। আমার নিজের কাছেই এমনটা মনে হয়। না হলে বারবার করে আপনাকে এরকম বাজে পরিস্থিতির মুখে ফেলতাম না। আঙ্কেল, আমাকে মাফ করবেন। আমি আপনাকে যতবার করে বাজে পরিস্থিতির মুখে ফেললাম, অন্য কেউ হয়তো এত বাজে পরিস্থিতির মুখে আপনাকে ফেলতো না। আমাকে মাফ করবেন। আমি এক কথা দিচ্ছি, আমি আজকে এখান থেকে চলে যাব। আপনাকে আর কোনো প্রকার ঝামেলার মধ্যে পড়তে হবে না। আমার জন্য সব কিছু হয়েছে, তাই আমার জন্যই আবার সব কিছু ঠিক হবে, দেখবেন। আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে তুমি থাকলেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। কিন্তু আমি জানি আমাকে কি করতে হবে। বিষয়টা মানতে যদিও কষ্ট হবে, তারপরও মানতে হবে। কিচ্ছু করার নেই। মেয়ের ভালোর জন্য, মেয়েকে ভালো রাখার জন্য আমাকে এই ব্যবস্থাটা করতেই হবে। আমি জানি না তোমার কাছে কি করে মাপ চাইবো। রাগের মাথায় এইরকম একটা কাজ করে ফেলেছি।
বুঝতে পারিনি যে তোমাকে কষ্ট দিলে শেষে আমার মেয়েটাই কষ্ট পাবে। এর জন্য আমাকে মাফ করো। আমি বুঝতে পারিনি তোমাকে আঘাত করে শেষে আমাকেই আমার মেয়ের কষ্টের কারণ হতে হবে। না না আঙ্কেল, আপনার জায়গায় অন্য কোনো বাবা থাকলেও ঠিক একই কাজ করতো। আপনি আর লজ্জা পাবেন না। আপনি যেটা করেছেন মেয়ের ভালোর জন্যই করেছেন। আমাকে এসব বলে নিজেকে ছোট করবেন না প্লিজ। আমি তো আপনাকে বললামই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। আমি এখান থেকে আজই চলে যাব। ম্যাডাম ঘুমিয়েছে আমি শুনেছি নার্সের থেকে। আপনারা থাকুন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আর যেখানে আমাদের দেখা হবে না। আর বারবার করে ম্যাডাম আমার জন্য পাগলামি করবে না। আমি চাইনি এরকম কিছু হোক, কিন্তু কী থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। ঈশান বেড থেকে নামতে গেলে ভদ্রলোক ওকে বাধা দিল আর শুয়ে থাকতে বলল। ছেলেটা অবাক হলো এটা ভেবে যে ভদ্রলোক আবার কি চাইছে, এবার ওকে একেবারের জন্য মেরে টেরে ফেলবে না তো। কথাগুলো ভেবেই বুকের ভেতর একটা ভয় কাজ করতে আরম্ভ করলো। বারবার মনে হতে লাগলো যে জীবনটা এরকম কেন, যেখানেই যাচ্ছে সেখানেই লাথি উষ্টা খেতে হচ্ছে। এত কষ্টের থেকে সেদিন আম্মুর পাশাপাশি ও নিজেও তো চলে গেলে পারতো। চোখজোড়া ভিজে আসলো ঈশানের। সেদিন সন্ধ্যার মুখে যখন নাবিলার জ্ঞান ফিরল তখন ঈশানকে ওর কেবিনে আনা হলো। মেয়েটা উঠে বসে আছে, কাঁদছে। ঈশানকে ওর সামনে বসিয়ে দিতেই মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরল। নাবিলা ঈশানের বুকের মাঝে নিজের মুখ লুকিয়ে হাজারটা কথা বলল। ঈশান চুপ করে আছে। এর মাঝে নাবিলার আব্বু কাজে নিয়ে ভেতরে ঢুকলো। ঈশান অবাক হলো। ভদ্রলোককে কিছু বলতে যাবে তার আগেই কাঁধের ওপর হাত রেখে বলতে লাগলো। সবার আগে আমার মেয়ের সুখ, তারপর অন্য কিছু। আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। তুমি যেমন করেই হোক ওকে ভালো রাখার চেষ্টা করো। বাদ বাকিটা আমি দেখে নেব। টাকা পয়সা অনেক কামিয়ে নিতে পারবো। মান সম্মান, জাত মর্যাদা, এইগুলো চিন্তা করে মেয়েরা জীবনটা নষ্ট করতে চাই না। এইগুলো করলে শুধু শুধু দাম্ভিকতা আর অহংকার দেখে শেষে দুজনকেই কষ্ট পেতে হবে। আমি জানি না তুমি কতটুকু ভালোবাসো আমার মেয়েকে, তবে ওকে ভালো রাখার চেষ্টা করো। নাবিলার কান্নাকাটিতে আর ওর আব্বুর জোড়াজুড়িতে শেষে হসপিটালেই বিয়েটা সম্পন্ন করতে হলো। মেয়েটা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে শুধু কান্নাকাটি করেছে। বিয়েটা সম্পূর্ণ হতেই সেখানেই ঈশান বসে রইল। পরদিন ওদের রিলিজ করে দেওয়া হবে। ঈশান বলেছিল অন্য কেবিনে গিয়ে শুয়ে পড়ার কথা, কিন্তু নাবিলার পাগলামিতে এখানে শুয়ে পড়তে হলো। মেয়েটা ওকে জোর করে শুইয়ে দিয়ে ওর বুকে মাথা রেখে চোখের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। আমাকে ভালোবাসতে কি এত সমস্যা তোমার? জানি না, তবে ভয় লাগে যদি কখনো ছেড়ে চলে যান। আমি যাকেই ভালোবাসি, যাকে আগলে রাখতে চাই, সে আমার জীবন থেকে চলে যায়। যেখানে যাই সেখানেই সমস্যা, যেখানে যাই সব কিছুতেই ঝামেলা পাকিয়ে ফিরি, সেজন্য ভয় লাগে। দেখো আব্বু কত সহজে মেনে নিয়েছে। আমি জানতাম প্রথমে এরকম পাগলামি করবে, কিন্তু পরবর্তীতে ঠিকই আমাদের সম্পর্কটা মেনে নেবে। এবার চুপচাপ করে থাকেন, ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। শরীর খারাপ লাগছে আমার। তা বললে তো হবে না। এখন আমরা বাসর করব। এই হসপিটালে তাতে কি হয়েছে? বাসর এখানেই করতে হবে তোমাকে বেবি। আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? এই অবস্থাতে কি করে? ঈশান কথা বলতে পারল না। তার আগেই নাবিলা ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। আর কিভাবে বন্ধ করেছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। বাদবাকি ঘটনা দ্বিতীয় গল্পে অন্য কোনো অংশ থেকে জেনে নেবেন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।